তোমরা নিশ্চয়ই দেখে থাকবে মানুষজন ফ্রাইং প্যান, সসপ্যানের মতন বাসনপত্র ব্যবহার করে থাকে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ফ্যান বা কড়াই কেন দ্রুত গরম হয়ে যায় কিন্তু তার হাতলটি গরম হয় না? এটি ঘটে কারণ উভয় বস্তুর আপেক্ষিক তাপ আলাদা হয়। চলো কিছু উদাহরণের সাহায্যে আপেক্ষিক তাপ বিষয়টি বুঝে নিই। ধরে নাও গ্রীষ্মকালের এক গরম বিকেলে একজন ব্যক্তি বালিময় সমুদ্র সৈকত দিয়ে হেঁটে যাচ্ছে। কেন তার মনে হচ্ছিল যে সে গরম কয়লার মধ্যে দিয়ে হাঁটছে? এটার থেকে স্পষ্ট হয় যে বালির তাপমাত্রা সমুদ্রের জলের তাপমাত্রার থেকে অধিক ছিল। একইভাবে সমপরিমাণ তাপ সরবরাহ করার পরও কেন একই ভরযুক্ত বিভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রা অর্জন করে? যখন তাপ কোনো বস্তুর মধ্যে সঞ্চালিত হয় তখন শোষিত তাপ বস্তুর অণু অথবা পরমাণুগুলির গড় গতিশক্তিকে বৃদ্ধি করে। বস্তুর তাপমাত্রা শুধুমাত্র তার গতিশক্তির উপর নির্ভরশীল। শোষিত তাপ পরমাণু সমূহের মধ্যবর্তী বন্ধন দৈর্ঘ্য পরিবর্তনের কারণও হতে পারে। এর ফলে পরমাণুর অবস্থান এবং তার গড় স্থিতিশক্তি পরিবর্তিত হয়ে যায়। এই দুই শক্তির মিলিত রূপকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। সমপরিমাণ তাপশক্তি দুটি ভিন্ন বস্তুর মধ্যে স্থানান্তরিত করলে তাদের অভ্যন্তরীণ শক্তি সম পরিমাণে বৃদ্ধি পায়। যদিও তাদের গতিশক্তির বৃদ্ধি সমান নয়, এই জন্য উভয় বস্তুর তাপমাত্রার বৃদ্ধিও সমান হয় না। চলো এবার আমরা ভিন্ন অবস্থার দুটি বস্তুকে উত্তপ্ত করার বিষয় অধ্যয়ন করি। এখানে অন্তঃপারমাণবিক বা আন্তঃআণবিক ব্যবধান এই দুটির রাশি কার্যকর হয়। জলের তুলনায় লোহার ক্ষেত্রে অণুগুলি একে অপরের অধিক কাছাকাছি থাকে। যখন তাপ সরবরাহ করা হয় তখন সেই তাপের ফলে উত্তপ্ত স্থানের লোহার পরমাণুগুলি গতিশীল হয়। এর ফলে তাপ লোহার সন্নিহিত পরমাণুগুলিতে ছড়িয়ে পড়ে এবং সেগুলিকে গতিশীল করে তোলে। জলের অণুগুলি একে অপরের থেকে অপেক্ষাকৃত অধিক দূরে থাকায় এক্ষেত্রে সরবরাহ করা তাপ যথেষ্ট দ্রুত গতিতে পার্শ্ববর্তী বা সন্নিহিত অণুগুলিতে স্থানান্তরিত হতে পারে না। এই জন্য একই ভরযুক্ত লোহা ও জলের মধ্যে সমপরিমাণে তাপ প্রয়োগ করার ফলে লোহার পরমাণুর গড় গতিশক্তি জলের পরমাণুর গড় গতিশক্তির তুলনায় অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এর থেকে বোঝা যায় যে তরলের থেকে কঠিন অধিক দ্রুত হারে কেন উত্তপ্ত হয়। আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ নামক একটি রাশি বিভিন্ন পদার্থের তাপ শোষণ ক্ষমতার ধর্মকে তুলনা করতে আমাদের সাহায্য করে। চলো এক বালতি জলের মধ্যে একটি ইলেকট্রিক হিটার রেখে দিই। জল দ্বারা শোষিত ডেল্টা কিউ পরিমাণ তাপ সমানুপাতিকভাবে নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। জলের ভর এম, তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি। সুতরাং ডেল্টা কিউ সমানুপাতিক এম ডেল্টা টি, ডেল্টা কিউ ইকুয়াল টু সি এম ডেল্টা টি। সমানুপাতিক ধ্রুবক সি কে আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ বলা হয়। অতএব সি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই এম ডেল্টা টি। এটিকে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এর একক হল জুল পার কিলোগ্রাম ডিগ্রি সেলসিয়াস। উপরের পরীক্ষাটিতে আমরা যদি জলের পরিবর্তে অন্য কোনো বস্তু নিই, উদাহরণস্বরূপ এক বালতি মোম রাখি, তাহলে আপেক্ষিক তাপের মান ভিন্ন হবে। অর্থাৎ প্রত্যেক পদার্থের পৃথক ও অনন্য আপেক্ষিক তাপের মান থাকে। সুতরাং এর থেকে আমরা বুঝলাম যে সম পরিমাণ তাপ সরবরাহ করলে কম আপেক্ষিক তাপযুক্ত পদার্থটি দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে যখন শীতল হওয়ার প্রয়োজন হবে তখন এটির তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে। এবার আমরা একদম প্রথমে যে প্রশ্নটি দেখেছিলাম তার উত্তর দিতে পারব। বালির আপেক্ষিক তাপ জলের তুলনায় অনেক কম হয়। এই জন্য সূর্যের তাপের কারণে দুপুরবেলা উত্তপ্ত হওয়া বালির তাপমাত্রা জলের থেকে অতি দ্রুত হারে বৃদ্ধি পায়। অন্যদিকে রাতের বেলা বালির তাপমাত্রা জলের তুলনায় অধিক দ্রুত হারে হ্রাস পায়। এই জন্যই রাতের বেলা জলের তুলনায় বালি অধিক শীতল থাকে। জলের উচ্চ আপেক্ষিক তাপের কারণে অটোমোবাইল ইঞ্জিনে জল কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। এই কারণের জন্যই সমুদ্র উপকূলবর্তী স্থানগুলোতে দিনের বেলা এবং রাতের বেলার মধ্যে মাঝারি তাপমাত্রার পরিবর্তন দেখতে পাওয়া যায়।
অন্যদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত নয় এমন স্থানগুলিতে অধিক তাপমাত্রার পরিবর্তন দেখা যায়। সংক্ষেপে, পদার্থের তাপমাত্রার জন্য পরমাণু অথবা অণুর গড় গতিশক্তি দায়ী। যে কোনো পদার্থের অভ্যন্তরীণ শক্তিতে গড় গতিশক্তি ও স্থিতিশক্তি অন্তর্ভুক্ত। 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। পদার্থের আপেক্ষিক তাপ আমাদের তার উত্তপ্ত ও শীতল হওয়ার ক্ষমতা সম্পর্কে ইঙ্গিত দেয়। পদার্থের আপেক্ষিক তাপ যত কম হবে, একটি নির্দিষ্ট পরিমাণ তাপের জন্য তার তাপমাত্রা বৃদ্ধি ততই বেশি পাবে। এবার তোমরা জানলে যে আপেক্ষিক তাপ হলো 1 কিলোগ্রাম বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। তোমরা কি বলতে পারবে যে কিভাবে আমরা গ্যাসের আপেক্ষিক তাপকে সংজ্ঞায়িত করতে পারি? জানতে হলে দেখতে থাকো।